ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ১৬ জন প্রার্থীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে ওইসব প্রার্থীর নাম এখনই প্রকাশ করতে রাজি নয় সংস্থাটি। দুদক সূত্র বলছে তাদের সম্পদের উৎসের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। তবে জামায়াত এবং এনসিপির কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অনুসন্ধান করছে না দুদক। আসন্ন সংসদ নির্বাচনে ৮৯১ জন প্রার্থী কোটিপতি। সম্প্রতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টিআইবি। তাদের মধ্যে ২৭ জন শত কোটি টাকার মালিক। এর ১৬ জন প্রার্থী বিএনপির, বাকি ৯ জন স্বতন্ত্র। তারাও সবাই বিএনপির নেতা। তবে কারো নামই প্রকাশ করেনি গবেষণা সংস্থাটি। দুদক সূত্রে জানা গেছে, টিআইবির তালিকা ধরে এরই মধ্যে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তবে এখনই কারো নাম প্রকাশ করতে চায় না সংস্থাটি। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করে থাকি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই সেই বিষয়গুলো এই সংক্রান্ত যে কমিটি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে এনসিপির প্রার্থী সার্জিস আলমের হলফনামা ও আয়কর নথির তথ্য বিভ্রাট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সার্জিস বা এনসিপির অন্য কোনো প্রার্থীর বিষয়ে তদন্ত করছে না দুদক। আমাদের কাছে এই ধরনের কোনো সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে, সেটা যদি আপনারা উপস্থাপন করেন এবং কোনো মাধ্যম যদি সেটা আমাদের কাছে আসে, আমাদের দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুযায়ী অবশ্যই সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এদিকে জাতীয় পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। অবশ্য জামায়াতের কোনো প্রার্থীর বিরুদ্ধে অনুসন্ধান করছে না দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রত্যেক নির্বাচনে আমরা দেখছি প্রার্থীদের অবৈধ সম্পদ বা হলফনামার তথ্যে গরমিলের অভিযোগ ওঠা স্বাভাবিক ঘটনা হয়ে উঠছে। এ নিয়ে আপনার অভিমত কি? এইবারে ভিন্ন হওয়ার হচ্ছে যে এগুলো দেখা যাচ্ছে ব্যক্তিগত কোনো সংস্থা করে সংস্থা হবে। আমাদের যে রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক যে ব্যবস্থা আছে ব্যবস্থা সবকিছু সংস্থা কাগজে কলমে কিছু সুপারিশ আছে, কিন্তু সেগুলো আসলে সবচেয়ে দুঃখজনক সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কোনো সংস্কার নেই। রাজনৈতিক দল নিজেরাও তাদের নিজেদের আসলে এখন দেখা যাচ্ছে যে আপনার হলফনামায় তারা কেউ শতকোটি, কেউ কোটি ইত্যাদি তারা আছে এবং স্বাভাবিকভাবেই তাদের যে সম্পদের উৎস এই সম্পর্কে সন্দেহ জাগে এবং যখন সন্দেহ জাগে, যার সম্পর্কে সন্দেহ জাগবে সেটা সম্পর্কে দুদক অনুসন্ধান করতেই পারে এবং দুদক সেই কাজটি হতে করছে। আপনার এর ভিতরে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো অনেক ঋণ খেলা নাগরিক ছিলেন, তাদেরকেও মেনে নিচ্ছে। তারা তো এই যে পরিবর্তন দেশের যে সেটা কোনো ফল করলো বলে আপনার আগে তার মতো যা অবস্থা ছিল তাই। জনাব মইদুল ইসলাম, আপনাকে শুনতে আমাদের যদিও একটু সমস্যা হচ্ছে, তবুও আপনি একটু বলবেন যে আসলে শুধু দুদকের অনুসন্ধানে কি এই সমস্যার সমাধান সম্ভব? আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা ঋণখেলাপি বা অবৈধ সম্পদ অর্জনের সাথে অভিযুক্তদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। নির্বাচনে অংশ নেওয়া ঠেকানোর জন্য যেটি করা উচিত ছিল সেটি হচ্ছে যে আপনার এই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের নমিনেশনটা দেওয়া উচিত ছিল সেই রকম ব্যক্তিদের, যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে তাদেরকে দেওয়া উচিত, যাদের সম্পর্কে কোনো কন্ট্রোভার্সি আছে তাদেরকে দেওয়া উচিত। আর এইগুলো ঠেকানোর জন্য যেটি দরকার সেটি হচ্ছে সামগ্রিকভাবে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করা। যেটি আমি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো সংস্কার হলো, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের ভিতরে আসতেন, তারা যদি সংস্কার করতেন, তাহলে এই বিতর্ক আসতো। এবং আমরা দেখলাম যে কিছু প্রভাবশালী প্রার্থী তারা বিভিন্ন ভাবে ঋণ খেলাপি থাকা সত্ত্বেও, দ্বৈত নাগরিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনকে কিংবা অন্যভাবে কোর্ট থেকে কোনো রকম আদেশকে তারা নির্বাচনে দাঁড়িয়ে যাচ্ছে। যদি এর বিপরীত অবস্থাটা হতো যে নির্বাচন কমিশনের এরকম কোন
সুযোগ দিবে না এবং আদালত থেকেও এই সমস্ত ব্যক্তিরা প্রশ্রয় পাবে না, তাহলে এইগুলো ঠেকানো সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের যে আগের যে অবস্থা ছিল, আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় চলমান রয়েছে বলে জি, অনেক ধন্যবাদ জনাব মইদুল ইসলাম, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 22 বছর পর কাল ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর উপলক্ষে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর 2টায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে বিভাগের 4টি জেলা এবং কিশোরগঞ্জের নেতাকর্মীরাও যোগ দেবেন। ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে 5 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি। জনসভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার 24টি সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। তার সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটা জেলাভিত্তিক প্রচারণা, মিটিং, উপজেলা ভিত্তিক অঙ্গ সংগঠন যা যা কাজগুলো আমরা বুঝিয়ে দিয়েছি। ইতিমধ্যে আপনার স্টেজের মালাপত্র নামতেছে, আমাদের স্টেজের কাজ শুরু হবে। আমরা রোডটা রেকি করলাম কীভাবে ওনার গাড়ি বহরটা ঢুকবে। আমরা সার্বিকভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি। ইনশাল্লাহ আশা করি এই জনসভা একটা জনসভায় রূপান্তরিত হবে। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, এত বছর পর তারেক রহমান ময়মনসিংহে যাচ্ছেন এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সামনে রেখে নির্বাচনী জনসভায় যাচ্ছেন। ভোটের মাঠে এটা কেমন প্রভাব পড়তে পারে এবং অনেক বড় একটা সমাবেশ হবে যেটা আমরা জানতে পারছি, তো প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, আমি এই মুহূর্তে কিন্তু ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে রয়েছি। এখানে কিন্তু আগামীকাল কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন এবং দীর্ঘ 22 বছর পর কিন্তু উনি ময়মনসিংহে আসছেন এবং এই যে ময়মনসিংহে আসা 22 বছর পর, এটা নিয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস অনুভূতি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। কালকে এই মঞ্চেই কিন্তু ভাষণ দিবেন এবং ময়মনসিংহ বিভাগের যে বিএনপির সাংগঠনিক কমিটি রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। উনি যেটি জানিয়েছেন যে সাংগঠনিক কমিটি এই যে ময়মনসিংহের 4টি জেলা, তাদের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি উপজেলার সাথে সমন্বয় করে তারা কিন্তু এই যে সমাবেশের যে প্রস্তুতি সেটা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং রাতের মধ্যে কিন্তু মঞ্চ কমপ্লিট হয়ে যাবে এবং আগামীকাল কিন্তু এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানটা তারা যেটি বলছেন আমাদেরকে যে একটি জনসমুদ্রে রূপান্তরিত করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং ময়মনসিংহের যে 24টি সংসদীয় আসন রয়েছেন ময়মনসিংহ বিভাগে, সেই 24টি সংসদীয় আসনে ধানের শীষে যারা প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু কালকে কিন্তু পরিচয় করিয়ে দেবেন এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে আসলে এটা নিয়ে তাদের মধ্যে উচ্ছ্বাস অনুভূতি এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় পর তারেক রহমান আসার ফলে নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যেটি বলছেন যে সাধারণ মানুষ, শুধু নেতাকর্মী না, শুধু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস অনুভূতি, কাছ থেকে তারেক রহমানকে দেখার যে একটি বিষয় সেটি কিন্তু মানুষজন কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন। নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ 17 বছর যে সেই তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই যে কালকের সমাবেশটি, সেই সমাবেশটি কিন্তু তারা কিন্তু সফল করার প্রস্তুতি নিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু নেতৃবৃন্দ ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের প্রস্তুতির যে সার্বিক বিষয় সেটি কিন্তু সাংবাদিকদেরকে অবহিত করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে সার্কিট হাউস মাঠে এসে কিন্তু জড়ো হচ্ছেন এবং দিন যতই বিকালের দিকে যাচ্ছে নেতাকর্মীদের ভিড় কিন্তু আসলে বাড়ছে এবং বিকেলে কিন্তু এখানে অনেক লোক সমাগম হবে বলে এখানে যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য যে প্রস্তুতি সেটিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার যে কর্মীরা তারাও কিন্তু এটি পর্যবেক্ষণ করছেন এবং নিরাপত্তার বেষ্টনীর মধ্যে জোরদার প্রস্তুতি চলছে। অনেক ধন্যবাদ আবু সালে মুসা। একটি দল নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র করছে, তাই ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসমাবেশে কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, দেশে 15 থেকে 16 বছর নিশিরাতে ভোট হয়েছে, এবারও একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি বন্ধের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। এর আগে কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী সভায় অংশ নেন তিনি। পরে সুয়াগাজীতে আয়োজিত সভায় তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নিয়ে যে যাই মন্তব্য করুক, বিএনপি সরকার গঠন করলে খেটে খাওয়া মানুষের উপকারে নানা পরিকল্পনা বাস্তবায়ন করবে। এর আগে রোববার বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন তারেক রহমান। এ সময় শুধু ভোট দেয়া নয়, ভোট শেষে চূড়ান্ত হিসাব নিয়েই ঘরে ফেরার আহ্বান জানান তিনি। বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমাদের নির্বাচন হচ্ছে, নিষেধাজ্ঞা নির্বাচন হয়েছে না? এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ কেউ মাথা খারাপ হয়েছে, ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। কাজেই আপনাদের বাড়িতে যেমন সকাল সকাল যেতে হবে, ভোরবেলায় যেতে হবে, একইভাবে ভোটটা নিয়ে শুধু চলে আসলে হবে না, আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন, পারবেন? জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে রাজধানীর একাধিক সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ঢাকা 13 আসনের খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক মোহাম্মদপুর এলাকায় গণসংযোগ করেছেন। তিনি মোহাম্মদপুরকে মাদক মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন, পাশাপাশি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানান। এদিকে রাজধানীতে অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থা না থাকা, মাদক সমস্যা সহ নানা সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। একই রকম আশ্বাস দিয়েছেন জামায়াত সহ এনসিপির প্রার্থীরাও। শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস, রাস্তা সমস্যা সহ নানা বিষয়কে সামনে এনে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বৃহত্তর এই মোহাম্মদপুর এলাকাকে একটি ক্রাইম জোনে পরিণত করা হয়েছে। এখানে সন্ত্রাস এবং চাঁদাবাজি, মাদকের সয়লাব ঘটিয়ে দেওয়া হয়েছে। কিশোরদেরকে বিপদগামী করে হাজারো গরিব মায়ের সন্তানদেরকে লাঠিয়াল বানিয়ে রাজনীতির দুর্বৃত্তপনার মাধ্যমে আমাদের আগামীর ভবিষ্যৎ কিশোর প্রজন্মকে কিশোর গ্যাংয়ে পরিণত করা হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের সব জেলাতেই বিরামহীন প্রচারণায় ব্যস্ত বিভিন্ন আসনের প্রার্থীরা। সভা ও গণসংযোগে নিজেদের পরিকল্পনার উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। দিনাজপুর 6 আসনে বিএনপির প্রার্থী ডক্টর AJM জাহিদ হোসেন হিলির ফকিরপাড়া এলাকায় গণসংযোগ করেন। বরিশাল 6 আসনে বাকেরগঞ্জে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র বিভিন্ন দলের প্রার্থীরা। বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তারা। শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও জমিয়তে ওলামায়ে ইসলামের যৌথ পরামর্শ সভা হয়। চাঁদপুর 4 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী MA মান্নান পথসভা ও জনসংযোগ করেন। সমর্থকদের হুমকি ও মারধরের অভিযোগ করেন তিনি। এদিকে উন্নয়ন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলের প্রতিশ্রুতি দিচ্ছেন নাটোর ও সিরাজগঞ্জের প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণা নিয়ে জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আপনি নীলফামারীর এখন কোন সংসদীয় এলাকার কোন এলাকায় আছেন এবং সেখানে নির্বাচনের প্রচারণার সার্বিক হালচিত্র কেমন জানাবেন আমাদের? জি, আপনি জানেন যে আজ পঞ্চম দিনের মতো সারা দেশেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তো আমি ঠিক এই মুহূর্তে নীলফামারী 1 সংসদীয় আসনে রয়েছি, যেখানে ডোমার এবং ডিমলা এই 2টি উপজেলা মিলে এই সংসদীয় আসনটি। তো এই সংসদীয় আসনের মূল প্রার্থী মূলত রয়েছেন 2 জন। একজন হচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার, অপরদিকে বিএনপির জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম। তো আমি আজ সকাল থেকেই এই এলাকাটিতে অবস্থান করছি। আমি দেখেছি যে ডিমলা উপজেলায় বিভিন্ন একেবারে পাড়া মহল্লায় প্রচারণা করছেন জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম। অপরদিকে ডোমার উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন, পদচারণা করছেন, স্থানীয়দের সাথে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার। আমি যখন এই যে মাওলানা আব্দুস সাত্তারের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে 1 বছরেরও বেশি সময় ধরে তিনি এই অঞ্চলের প্রতিটি অলিগলিতে প্রচারণা চালাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন। তো তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। অপরদিকে আমি যখন বিএনপি জোটের প্রার্থী
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেবের সাথে কথা বলছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে তিনিও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন, কিন্তু তিনি একটা অভিযোগও আমাদের কাছে জানিয়েছেন। সেটি হচ্ছে যে জোট সঙ্গী হিসেবে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে যেমনটা সহযোগিতা পাওয়ার কথা তিনি তেমনটা সহযোগিতা পাচ্ছেন না। তবে সামনে সময় যতটুকু গড়াবে তিনি আরও সহযোগিতা পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। অপরদিকে আমি যখন স্থানীয় ভোটারদের সাথে কথা বলছিলাম, স্থানীয় ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে এই ডোমার ডিমলা আসনটির একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে চিলাহাটি স্থলবন্দর। চিলাহাটি স্থলবন্দর চালু হওয়ার কিছুদিনের মধ্যেই এটি বন্ধ হয়ে গেছে। তো এটি চালু করার জন্য যিনি উদ্যোগ গ্রহণ করবেন, অপরদিকে এই ডোমার ডিমলার মধ্যে ডিমলা উপজেলার অন্তত 15,000 মানুষ তিস্তা বেষ্টিত অঞ্চলে বসবাস করে। প্রতি বছর সময়ে অসময়ে তিস্তা নদীর বন্যা এবং ভাঙনে তারা ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে তারা বলছেন যে তাদের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য যিনি উদ্যোগ গ্রহণ করবেন তাদেরকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। নীলফামারী জেলার এই 1 নম্বর আসনটির বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও নানা সমস্যা রয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে অনেক রাস্তার কাজ যেগুলো ছিল সেগুলো অসমাপ্ত রেখেই ঠিকাদাররা পালিয়েছেন, যে কারণে স্থানীয়দের ভোগান্তি অনেক বেশি হচ্ছে। তারা বলছেন যে এই সমস্যাগুলো সমাধানের জন্য যারা উদ্যোগ গ্রহণ করবেই তাদেরকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। তো নীলফামারী 1 সংসদীয় আসন থেকে এই ছিল আমার কাছে এখানকার প্রচার প্রচারণার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নীলফামারী থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম। নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে জামায়াত কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় তিনি বলেন, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, বাইরে নামাজ ও ওয়াশরুম ব্যবস্থা, কর্মস্থলে ব্রেস্ট ফিডিং সুবিধা ও বেবি কেয়ার সেন্টারের ব্যবস্থা করা হবে। বলেন, বেকার ভাতা নয় বরং তরুণদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করাই জামায়াতের লক্ষ্য। কুষ্টিয়ার জনসভা ঘিরে সকাল থেকেই শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জড়ো হন নেতাকর্মীরা। সারাদিনে মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। মঙ্গলবার যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় যাবেন তিনি। এর আগে 23 ও 24 জানুয়ারি উত্তরবঙ্গের 8 জেলায় নির্বাচনী প্রচারণা করেন ডক্টর শফিকুর রহমান। শহীদ আবরার ফাহাদ, সে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই একটা বিদ্রোহী, একটা বিপ্লবের নাম। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল, এটাই তার অপরাধ। এই জন্য তাকে দুনিয়া থেকে অত্যন্ত নির্মম ভাবে বিদায় করা হয়েছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে যা থাকছে। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে 2 সন্তান সহ নারীর মৃত্যু। পরিচয় অজানা, আত্মহত্যা করেছেন ওই নারী, দাবি প্রত্যক্ষদর্শীদের। মেহেরপুরের সংযোগ সড়ক না থাকায় কাজেই আসছে না সেতু। স্থানীয়দের দুর্ভোগ চলছেই, গচ্চা গেছে 7.5 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন 81টি দেশি নিবন্ধিত সংস্থার মোট 55,454 জন পর্যবেক্ষক। পাশাপাশি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় 500 জন। রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সাথে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ব্রিফিংয়ে নির্বাচনের বিষয়ে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন তিনি। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী 1994 জন, এর মধ্যে স্বতন্ত্র 256 জন। ইসি সচিবালয়ের জনসংযোগ বিষয়ক পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির যেসব প্রমাণ মিলেছে সেগুলোই চুক্তিটি বাতিলের জন্য যথেষ্ট, জানিয়েছেন চুক্তি পর্যালোচনা সংক্রান্ত কমিটি। চুক্তিটি বাতিলে সিঙ্গাপুরের সালিশি আদালতে যাওয়ার পরামর্শ তাদের। প্রমাণ সাপেক্ষে এসব চুক্তি পুনর্বিবেচনা জরুরি, নইলে এ খাতের সংকট বৃদ্ধির শঙ্কা বিশ্লেষকদের। 2017 সালের নভেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি করে। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 25 বছরের জন্য বিদ্যুৎ সরবরাহ করবে আদানি।
তবে অন্তর্বর্তী সরকার গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি জানিয়েছে, ভারত থেকে যেখানে বিদ্যুৎ আমদানির দাম ছিল 4.46 সেন্ট, সেখানে আদানির সঙ্গে চুক্তি করা হয় 8.61 সেন্টে। এতে প্রতি বছর বাড়তি যাচ্ছে প্রায় 40 থেকে 50 কোটি ডলার। 25 বছরে যা দাঁড়াবে প্রায় 1000 কোটি ডলারে। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতির প্রমাণ সাপেক্ষে এসব চুক্তি পুনর্বিবেচনা জরুরি। না হলে বিদ্যুৎ খাতের সংকট স্থায়ী হবে, আর তার বোঝা বহন করবে সাধারণ মানুষ। ওখানে প্রমাণ করে থাকে যেখানে অন্যায় হয়েছে, করাপশন করে কন্ট্রাক্টটা পেয়েছে, তাহলে কিন্তু আমাদের একটা অধিকার আছে এটা ক্যান্সেল করে দেওয়ার। তা আমি মনে করি ক্যান্সেল করে দেওয়ার চাপটা, ভয়টা দেখিয়ে ওনাদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা আদায় করা দরকার। প্রতিবেদন অনুযায়ী গত সরকারের 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 5 গুণ। একই সময়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল বেড়েছে 11 গুণ। গত বছর পিডিবির লোকসান 50,000 কোটি ছাড়িয়েছে। যেই খরচাটা আছে সেটাকে ধীরে ধীরে যদি চেষ্টা করা হয়, প্রতি বছর একটু একটু করে কমিয়ে এনে 5 বছরের মাথায় সরিয়ে দেওয়া যায়। পিডিবিকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে করে এই খরচাটা কমানো যায়। প্রতিবেদনে আদানির সঙ্গে চুক্তির বিষয়ে দুর্নীতির তথ্য পাওয়ার কথা জানিয়েছে কমিটি। এদিকে আদানি গ্রুপ দাবি করেছে, পর্যালোচনা কমিটির প্রতিবেদন তারা এখনো হাতে পায়নি। তবে দুর্নীতির বিষয়ে আদানির বক্তব্য নিয়ে সিঙ্গাপুরের চুক্তি সংক্রান্ত সালিসি মামলার পরামর্শ দেয়া হয়েছে প্রতিবেদনে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার অনেক সিদ্ধান্তই চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর মানিক মে এভিনিউয়ে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো কাজই অংশগ্রহণমূলক না। অস্বচ্ছভাবে অর্ডিন্যান্স জারির মতো অসংখ্য ঘটনা এই সরকারের মেয়াদে ঘটেছে। একই প্রক্রিয়ায় টেকসই উন্নয়ন, মানুষের নিরাপত্তা ও দেশের অস্তিত্বের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জ্বালানি মাস্টার প্ল্যান 2025 ঘোষণা করেছে বলেও দাবি করেন ইফতেখারুজ্জামান। জ্বালানি দেশের জাতীয় অস্তিত্বের বিষয় মন্তব্য করে ইফতেখার এটি নিয়ে যারা অবহেলা করেন তারা জাতীয় নিরাপত্তা দিতে পারবে কিনা সে প্রশ্ন তোলেন। 3.0 তত্ত্ব নিয়ে সরকার কি কাজ করেছে তা জানাতে শ্বেতপত্র প্রকাশের আহ্বানও জানান টিআইবির নির্বাহী পরিচালক। এই সরকারের সকল কার্যক্রম হতে একটাই বৈশিষ্ট্য ছিল অংশগ্রহণমূলক না করা, অস্বচ্ছতার মাধ্যমে নিজেরা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, নিজেরা চাপিয়ে দেওয়া নীতিমালা, নিজেরা চাপিয়ে দেওয়া অর্ডিন্যান্স, এই ধরনের অনেক অসংখ্য ঘটনা ঘটেছে। তারই দৃষ্টান্ত হিসাবে এবং যে জ্বালানি মাস্টার প্ল্যান যেটা করা হয়েছে, একইভাবে অংশীজনকে সম্পৃক্ত না করে এই ঘোষণা তৈরি করা যায়। পরন্তু হলেও সেটা আমরা প্রত্যাখ্যান করতাম। সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না মেহেরপুরের 7.5 কোটি টাকার সেতু। ফলে দুর্ভোগ কাটছে না স্থানীয়দের। তাদের অভিযোগ, সংশ্লিষ্টদের গাফিলতির কারণে দুর্ভোগ কমছে না এলাকার মানুষের। এলজিইডি বলছে, জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়কের কাজ। দৌলতপুর ও গাংনী উপজেলার মানুষের দুর্ভোগ কমাতে 2023 সালে মাথাভাঙ্গা নদীতে 75 মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করে এলজিইডি। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, 3 বছর ধরে পড়ে আছে সেতুটি। দৌলতপুর অংশে নামমাত্র সংযোগ সড়ক নির্মাণ হলেও তা ভেঙে গেছে। এজন্য সেতুটি ব্যবহার করতে পারছেন না তারা। পণ্য পরিবহনে ঘুরতে হয় অনেক পথ। কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ করি, লাভটা হলো কি? জনগণ হাঁটতে পারছে না, মানুষ ভোগান্তি ভুগছে, মোটরসাইকেল যাইতে পারছে না, ভ্যান উঠতে পারছে না, সাইকেলে যাইতে পারছে না, মানুষ হাইটেই উঠতে পারে না। রাস্তাঘাট না থাকলে মানুষ কিভাবে চলবে? চলা তো অনেক কষ্ট। এলজিডি বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানান এই প্রকৌশলী। জমি সংক্রান্ত জটিলতার কারণে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি নাই, এবং এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি। প্রতিদিন এ পথে নদী পারাপার হন 2 উপজেলার অন্তত 5,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।